করছে এজিটি লাইভ 24/7। ये है एजिटी लाइव 24/7। This is एजिटी लाइव 24/7। এই মন্ত্রীকে আমি ত্রিপুরা রাজ্যের অন্যতম একটা এলিট পরিবার থেকে এসেছি আমরা। আজকে 24 তারিখ, 16 তারিখ থেকে যদি গোনা হয় আজকে 8ম দিন, একজন আসামি ধরা পড়ল না। আবার সেই স্টেশনে 16 তারিখ গেল, 17 তারিখ গেল, 18 তারিখ গেল, 19 তারিখে আবার এক ওয়াগন মাল এরকম নিষিদ্ধ সামগ্রী এখানে আছেন। মানিকদের সাহেব এখানে বলেছেন, কমরেড মানিকদের, যেখানে নাকি পাহারা দিয়ে রেখেছে। আবার পাহারার মধ্যেই সে ওয়াগন থেকে কিছু জিনিস চলে গেছে শ্রমিকদের যেখানে বিশ্রামাগার তৈরি হয়েছে সেই জায়গায়। তবে এই ঘটনা পরম্পরা এটা বুঝতে বাকি নেই, কেন আসামি ধরা পড়ে না, ধরা হয় না, মাল সিজ করা হয় না, কেন সিল করা হয় না? পরিষ্কার, বড় বড় রাঘব বোয়াল, এই রাঘব বোয়ালরা আমাদের রাজ্যের পলিটিক্যাল এক্সিকিউটিভদের মধ্যে আছে, যাদের ছত্রছায়ায়, যাদের আদেশে, নির্দেশে, প্রশ্রয়ে গত 60.5 বছর এই ত্রিপুরা রাজ্য জনগণের সম্পদ লুট হয়ে যাচ্ছে। শুধুমাত্র এইভাবে নেশাদ্রব্যের পাচার বা আমদানির মধ্য দিয়ে নয়, সমস্ত দপ্তরে, পঞ্চায়েত থেকে মহাকরণ, চুরি না, এটা ডাকাতির কেন্দ্র তৈরি হয়েছে। এদের কেউ না কেউ যদি যুক্ত না হন, কেন পুলিশ ভয় পাবেন? কেন পুলিশ স্থবির হয়ে দাঁড়িয়ে থাকবে? ভারতীয় রেল কলঙ্কিত হচ্ছে, শুল্ক বিভাগ কলঙ্কিত হচ্ছে, রাজ্যের প্রশাসন কলঙ্কিত হচ্ছে, কিন্তু পুলিশ এগোতে পারছে না, এগোতে দেওয়া হচ্ছে না। আর এই অপরাধীদের আড়াল করার জন্য তাদের সঙ্গ পাঙ্গ দূষণ বিভিন্ন জায়গাতে ছড়িয়ে আছে। গতকালই একটা চ্যানেল, ওয়েব পোর্টাল, একটা পত্রিকা খবর ভাসিয়ে দিচ্ছে, কোন একজন ঘোষ, তিনি বামপন্থী ছিলেন। আরে এটা বামপন্থী হোক, ডানপন্থী হোক, যদি অপরাধী হয় পুলিশ তাকে তোয়াক্কা করবে কেন? কোন বামপন্থী আমরা হলফ করে বলতে পারি এরকম অপরাধ বাণিজ্যের সাথে যুক্ত হতে পারে না, হয় না, এর রেকর্ড নেই। কিন্তু শাসক দলের আইটি সেল এবং তাদের কিছু মিডিয়া দালাল জনগণের দৃষ্টি অন্যদিকে ধাবিত করার জন্য এই খেলা। আজকেও গোটা কমলপুর মহকুমা থমথম অবস্থা। রাজ্যের এতে কল্যাণ হবে? তাহলে কেন এ বন্ধ করাতে হলো, এই নাটক করাতে হলো? ত্রিপুরা তথা বিজেপি উভয় দলই তাদের বিগত দিনের কর্মফলের কারণে, তাদের অপকর্মের কারণে, জনবিরোধিতার কারণে জনবিচ্ছিন্ন। কাজেই জ্বলন্ত সমস্যা থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ধাবিত করতে হবে। কাজে কখনো তীব্রামথা, কখনো আমরা বাঙালিকে দিয়ে সুরসুরি লাগাতে হবে। আমরা বাঙালিও পড়ে দেখেছেন আপনারা। কাজে বন্ধুরা, যদিও কাজ, খাদ্য, কর্মসংস্থান, দ্রব্যমূল্য বৃদ্ধি হ্রাস করো,
আমাদের দাবি শোনাতে আজকে এগুলো নেই, মাত্র 3টি দাবি। অবিলম্বে এই উত্তর পদ্মাবিল পানিসাগরের ঘটনায়, মিথ্যার ঘটনায়, তৈজুর ঘটনায় এবং আরো উল্লেখ করিনি আরো অসংখ্য, শুধু তাদের বিরুদ্ধে কিছু প্রচলিত ধারায় তদন্ত করলে চলবে না। ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে দ্রুততার সাথে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে ঘটনা না হয়। আর রেল ওয়াগনের সাথে যারা যুক্ত, শুধু যার নামে, তার টাইটেল ঘোষ না চক্রবর্তী না সাহা না দেববর্মা দেখার বিষয় নেই, সেই অপরাধী হয় ধরা হোক, শাস্তি দেওয়া হোক, আর বন্ধ হোক নেশা কারবার। আর এই মন্ত্রী সুধাংশু দাস 1 সেকেন্ড মন্ত্রীর পদে থাকা উচিত নয়, তাকে বরখাস্ত করতে হবে। এই দাবি আমরা জানাচ্ছি। আর এই দাবিগুলোতে সারা ত্রিপুরাজ্যে আমাদের আন্দোলন চলবে। তারপরে যদি সরকার না শুনে, আমি আবারও বলছি, আমি শেষ রেখে ছাড়ব। এই কথাগুলো বলে আবারও আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার তার 18 সালে এবং 2023 সালে যে হলফনামা জমা দিয়েছে, অ্যাফিডেভিট, কি বলেছে? সাফল্যে ব্যাংকে 2.5 লক্ষ না কত লক্ষ টাকা, প্রায় সমপরিমাণ আবার ঋণও আছে। বসত বাড়ি সহ অল্প কিছু জমি আছে গোটা পরিবারের নামে। আর তার পূজনীয় মাতৃদেবী, তার পিতা প্রয়াত হয়েছেন, তিনি গৃহকর্ত্রী। সেই পূজনীয় মাতৃদেবীর নামে রেশন কার্ডও আছে, তিনি গার্জিয়ান, এবং সে রেশন কার্ড ইস্যু হয়েছে 2021 সালের এপ্রিল মাসে। আমি সেদিন সাংবাদিক সম্মেলন করতে গিয়ে বলছিলাম, এটা যদি বামফ্রন্ট সরকারের সময়ে হতো, কমরেড মানিক দে ছিলেন পঞ্চায়েত মন্ত্রী, একদম মানিক দের বিরুদ্ধেই বোধহয় অভিযোগটা আসতো। মানিক দেওই এই বিজেপির একজন উঠতি নেতাকে কলঙ্কিত করার জন্য এরকম একটা অন্তোদয় কার্ড দিয়ে দিয়েছেন। 2021 সালে কার সরকার? বিজেপির সরকার, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সেই সরকারের সময়তে অন্তোদয় অন্ন যোজনার কার্ড। 23 সালে যখন আবার এফিডেভিট জমা দেয়, সেখানে এর আগের 5 বছর আগে থেকে সেই নির্বাচনী প্রার্থী ইনকাম ট্যাক্স রিটার্ন দেন কিনা তারও উল্লেখ করতে হয়। তিনি কি লিখেছেন? না, মাত্র 18-19 ইংরাজিতে নির্বাচিত হওয়ার পর 19-20 সাল থেকে তিনি ট্যাক্স দিতে শুরু করেছেন। এটা তিনি না দিলেও ওই বিধানসভার ক্যাশিয়ারে কেটে রাখেন, সেখান থেকে দিতে হয়। ই গ্রুপ সি, পুলিশের কনস্টেবল, টিএসআর এর কনস্টেবল, হাবিলদার, এগুলি চলে যাচ্ছে ত্রিপুরাজ্যের বাইরে। স্বাভাবিক, গ্রামে কাজ নেই, শহরতলিতে কাজ নেই, বেকার যুবকদের হাতে কোনো ধরনের কর্মসংস্থানের সুযোগ নেই। রাজ্যের মধ্যে এরা পূজা মণ্ডপ, কি গণেশ পূজা, দুর্গা পূজা, কালী পূজা, এখন জনসভা করে মানুষ আনতে পারবেন গ্যারান্টি নেই। এখন বাছাই করেছে পূজা মণ্ডপ, এখানে গিয়ে বক্তৃতা করতে হবে, সেখানে বক্তৃতা করছেন। ত্রিপুরাজ্যের রাস্তা মেরামত করার জন্য হাজার হাজার কোটি টাকা, শিল্প করার জন্য হাজার হাজার কোটি টাকা, বিদ্যুতের উন্নয়নের জন্য হাজার হাজার কোটি টাকা, পানীয় জলের জন্য হাজার হাজার কোটি টাকা, শিক্ষা সম্প্রসারণের জন্য হাজার হাজার কোটি টাকা, শুধু হাজার হাজার মানে লাখ লাখ কোটি টাকা আছে। আপনি একটু
আগরতলা শহরের বাইরে যান, কি গ্রামের রাস্তা, কি হাইওয়ে। আমরা রাজনীতি করি বলে আমাদের প্রতি মাসে ঘুরতে হয়, মানে একবার যদি ধর্মনগরে যেতে হয় এখান থেকে ফিরে আসলে মনে হয় এক সপ্তাহ কারোর সাথে কথা না বলে থাকে। কি অবস্থা, বিদ্যুতের অবস্থা, 24 ঘন্টায় যে কতবার তার ইন্টারাপশন হয়। পানীয় জল, এমন কোন দিন যায় না পানীয় জলের জন্য কি শহর শহরতলি গ্রামের মানুষ রাস্তা অবরোধ করে না। শিক্ষা ব্যবস্থা আপনারা দেখেছেন গতকাল না পরশু দক্ষিণ ত্রিপুরা শান্তিরবাজার মহকুমার আমরা এবারে একে তো শিক্ষক নেই, আবার সেখান থেকে শিক্ষক তুলে নিয়ে যাচ্ছে। ছাত্রছাত্রীরা রাস্তার উপর করেছে, প্রতিবাদ করছে, আর সেখানে গিয়ে মানিক সাহার বীরপঙ্গ পুলিশরা এই নিরীহ শিশুদের উপরে লাঠি পেটা করছে। 14 জন ছাত্রছাত্রী হসপিটালে ভর্তি হয়েছে। এই সমস্ত ঘটনার কারণেই হলো কি অবক্ষয়, শিশু রেহাই পাচ্ছে না, বৃদ্ধা রেহাই পাচ্ছে না। ওই সাধারণ শিশকে চুরি থেকে এখন বাগান চুরি। আর মন্ত্রী মহোদয় সমস্ত হিতাহিত জ্ঞান হারিয়ে মনে করছে যে না, ঘুষ খাওয়াটা, কমিশন নেওয়াটাই হলো আমাদের অধিকার। এই জায়গায় ত্রিপুরাকে নিয়ে গেছে। কাজেই আমরা বাধ্য হয়েছে এই 3টা ইস্যুতে 44 লক্ষ মানুষের কাছে পৌঁছানোর জন্য এবং সরকারের কাছে এই হুঁশিয়ারি দেওয়ার জন্য। আমাদের এই 3 দফা দাবি দ্রুত তার উপর পদক্ষেপ গ্রহণ করো, যদি না হয় এখানে শেষ হবে না। আমরা শেষ দেখে ছাড়বো, আমরা শেষ দেখে ছাড়বো। এবং তাদের এই অবক্ষয়ের তার যে পরিণতি কোথায় গেছে গতকাল দেখেছেন। গতকাল একটা বন গেছে। অন্য সময় যখন শ্রমিকদের, কৃষকদের, রাজ্যের বেকার যুবকদের তাদের স্বার্থে কোনো বন ডাকে, যুব মোর্চা, কৃষক মোর্চা, নারী মোর্চা, আরো কত মোর্চা, এইভাবে জবরদস্তি করে আমরা বন্ধ করি না আমাদের ত্রিপুরাজ্যের মধ্যে। সরকার তার আরক্ষা বাহিনীকে লেলিয়ে দেয়, পার্টি অফিসগুলোর সামনে, দরজার সামনে দাঁড়িয়ে থাকে, আমরা পিকেটিং করব। কিন্তু গতকাল কি প্রত্যক্ষ করেছে, এখন সোশ্যাল মিডিয়ার সুবাদে এখন আর কিচ্ছু লুকোনো থাকে না। গতকাল একটা বন্ধ হয়েছে। আমি মিডিয়াকে বলেছি, এই মিডিয়া হলো কনসিপ্ট বাই অমিত শাহ, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দ্বারা প্রযোজিত, ত্রিপুরা মথা দ্বারা রচিত, রিটেন বাই ত্রিপুরা মথা সুপ্রিমো, আর ডাইরেক্টর বাই ত্রিপুরা চিফ মিনিস্টার মানিক সাহা। তিনি তার পুলিশকে বলে দিয়েছেন, খবরদার মেরা এই সোনার টুকরো এই লোকদেরকে ছোঁয়া যাবে না। গতকাল দেখেছেন ক্রিকেটিংকারী যারা, হ্যাঁ ঠিক আছে, হরতাল করা, ধর্মঘট করা, ইস্যু যাই হোক, আমি যদি এটাকে গণতান্ত্রিক অধিকারও ধরি, পুলিশের ভূমিকা কি হবে? যদি ক্রিকেটার সেরকম হয়, এদেরকে সরিয়ে নিয়ে গিয়ে বুঝিয়ে সুঝিয়ে, ঠিক আছে আপনাদের বক্তব্য তো আপনারা পেশ করেছেন, এখন রাস্তা ছাড়ুন, নাগরিকদের তাদের অধিকার, তাদের পথ আটকাবেন না। কিন্তু কাউকে কি দেখেছি, ক্রিকেটারদের চাইতে পুলিশের তৎপরতা বেশি। আপনি চলে যান, আইন না, কি দেখে দেখলাম আমরা, দিল্লি থেকে অমিত শাহ দ্বারা প্রযোজিত আর মানিক শাহ যারা
পরিচালিত ডাইরেক্টর। কি ইস্যু? বেআইনি অনুপ্রবেশকারী তাড়াতে হবে। বেআইনি ভাবে কেউ অনুপ্রবেশ করুক, কেউ চায় না, কিন্তু বেআইনি অনুপ্রবেশকারী তাদেরকে চিহ্নিত করার জন্য দেশে আইন আছে, পদ্ধতি আছে, এবং সে দায়িত্ব ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রকে। দিল্লিতে ত্রিপুরামথার কিছু লোককে ডেকে নিয়ে বলছেন, হ্যাঁ, ত্রিপুরা রাজ্য থেকে সমস্ত বেআইনি অনুপ্রবেশকারীদেরকে তাড়িয়ে দেব, নির্বাচন কমিশনকে দিয়ে এসআইআর করাবো। বিহারে নির্বাচন হচ্ছে, নির্বাচন হওয়ার আগে এই এসআইআর নিয়ে সারা দেশ জলবলা হয়েছে। কি প্রমাণ হয়েছে? বিহারের সে এসআইআর কোন বিদেশি চিহ্নিতকরণের জন্য না, কোন বিদেশিকে তাদের স্বদেশে ফেরত পাঠানোর জন্য না, এটা বিরোধীদেরকে জব্দ করার জন্য। বিজেপির ডুবন্ত নৌকা, এটাকে কোন প্রকার রক্ষা করা যায় কিনা নির্বাচন কমিশনকে দিয়ে সে অন্যায় কাজ করানো, এটাই এসআইআর। সে এসআইআর দিয়ে একজন বিদেশি চিহ্নিত হয়নি, হবেও না, হলেও নির্বাচন কমিশনের কাজ নয়। আর এখানে এই মাথার লোকদেরকে বলে দিয়েছে, মাথায় ঢুকিয়ে দিয়েছে এসআইআর করে ত্রিপুরা যে হবে। আর স্বরাষ্ট্র মন্ত্রক তার দায়িত্ব পালন করবে না, উল্টো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিআইএ নিয়ে এই অনুপ্রবেশকে উৎসাহিত করার জন্য ডিসেম্বর 31 তারিখ অবধি শুধু একটা সম্প্রদায় বাদে বাকি সমস্ত সম্প্রদায়কে তাদের ভোট ব্যাংকে স্ফীত করার জন্য, তাদের রাজনীতিকে শক্ত করার জন্য এই পদক্ষেপ গ্রহণ করছে। একটা রাজনৈতিক খেলা। আর এই ঘটনায় নিচু তলার সাধারণ মানুষের মধ্যে, দুই দলের সমর্থকদের মধ্যেও আপনি দেখেছেন গতকাল কমলপুরের শান্তিবাজারে ভিডিও মার খেয়েছে, একজন ইঞ্জিনিয়ার মার খেয়েছে, একজন দোকানি তার চোখের উপরে এত মারাত্মক আঘাত হয়েছে, দৃষ্টিশক্তি